আসসালামু আলাইকুম, আমি শফকাত। তোমরা পড়ছি জুয়েট সাফিরে। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের জ্যামিতি অংশের ঘন জ্যামিতি অংশটি নিয়ে দেখব। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কিছু মৌলিক ধারণা জানতে হবে। প্রথমটা হলো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। প্রত্যেকটি বস্তু একটা মাত্রা, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এক একটাকে একটা মাত্রা বলে। যার যে কোনো দুইটা থাকবে তার দুই মাত্রা, যার একটা থাকবে সে একমাত্রিক, যার তিন থাকবে সে ত্রিমাত্রিক, আর যার কিছুই থাকবে না সে শূন্য মাত্রিক। এরপরে হলো বিন্দু। বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছু নাই, সুতরাং এটা হলো শূন্য মাত্রিক, আর এটাকে ডট দিয়ে প্রকাশ করা হয়। এরপর রেখা। রেখার কেবল দৈর্ঘ্য আছে, প্রস্থ, উচ্চতা নাই, এটা হলো একমাত্রিক। এরপর আসবে তল। তলের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই। তল মানে কি? তল মানে হলো এই, মনে করো এই পেপারটাই, এটা হলো দৈর্ঘ্য, এটা প্রস্থ, তো এটা আছে কিন্তু কোনো উচ্চতা নাই, তো এটা দ্বিমাত্রিক। এরপরে আসবে যেটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সেটাকে বলা হলো ঘনবস্তু। ঘনবস্তু হলো একটা ত্রিমাত্রিক। এখন আমাদেরকে কিছু সংজ্ঞা সম্পর্কে জানতে হবে। প্রথমে আসবে আমাদের সমতল। সমতল সমতল হলো কোনো তলের উপর যদি দুইটা বিন্দু এমন ভাবে থাকে যে সেগুলা সম্পূর্ণভাবে ওই তলে থাকে, সেগুলো হলো সমতল। এই মাটি, মেঝেতে তুমি দুইটা বিন্দু রাখলা, তো বিন্দু কিন্তু একই লাইনে থাকবে, একই তলে থাকবে, সেজন্য এটা সমতল। কিন্তু মেঝে প্রকৃতপক্ষে সমতল না, এটার মধ্যে একটু এবড়ো খেবড়ো থাকে। এখন কিছু দ্রষ্টব্য আছে। কোনো কিছু উল্লেখ না থাকলে জ্যামিতিতে তল অসীম, অর্থাৎ তলের ওপর কোনো রেখা থাকলে সেটাও অসীম পর্যন্ত হবে এবং তলের বাইরে যাবে না। এরপরে আসবে বক্রতল। বক্রতল হলো যখন দুইটা বিন্দু যদি একটা তলের মধ্যে দুটি বিন্দু সংযোগ করলে সরলরেখাটা সম্পূর্ণভাবে তলের উপর অবস্থান করবে না। বক্রতলের সবচেয়ে জনপ্রিয় উদাহরণ হলো ফুটবলের উপরের খোলস যেটা আছে সেটা হলো একটা বক্রতল। গোলকের পৃষ্ঠও হতে পারে। এরপর আসবে ঘনজ্যামিতি বা হলো সলিড জিওমেট্রি। ঘনজ্যামিতি গণিতের এমন একটা শাখা যেখানে ঘনবস্তু, তল, রেখা ও বিন্দু ধর্ম জানা যায়, সেটা হলো ঘনজ্যামিতি। ঘনজ্যামিতি জাগতিক জ্যামিতি বা ত্রিমাত্রিক জ্যামিতি বলে। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আসবে আমাদের একতলীয় রেখা। একাধিক সরলরেখা একই সমতলে থাকলে তাদেরকে মিলে একটা সমতল অঙ্কন করা সম্ভব, এবং ওই সকল সরলরেখাগুলোকে একতলীয় সরলরেখা বলে। এরপর আসবে নৈকতলীয় সরলরেখা, যেকে স্কিউ বা নন কোপোলার লাইন বলে। এটার ইংরেজি নামগুলো দেখিও, এটা কাজে লাগবে। যখন একাধিক সমতলে অবস্থিত না থাকলে, সরলরেখা একাধিক সমতলে একটা সমতলে না থাকলে সেটাকে নৈকতলীয় সরলরেখা বলে। সমতল সরলরেখা, এটা তোমরা জানো, যখন দুইটা সরলরেখা পাশাপাশি যাবে কিন্তু কোনোদিন সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলবে এবং কখনো কাউকে ছেদ করবে না বা মিলে যাবে না, সেটা হলো সমান্তরাল সরলরেখা। এরপরে সমান্তরাল তল। যখন দুইটা তল একইভাবে, এখানে দুইটা সরলরেখার ক্ষেত্রে সরলরেখা আছে, তলের ক্ষেত্রে দুইটা তল সমান ভাবে থাকবে। সরলরেখার ক্ষেত্রে তোমাদের এখানে বলা হচ্ছে সাধারণ বিন্দু থাকবে না এবং সমান্তরাল ক্ষেত্রে সাধারণ রেখা থাকবে না, এটা একটু দেখে নিতে পারো, তাছাড়া একই জিনিস। এরপরে আমরা দেখব সমতলের সমান্তরাল রেখা। একটা সরলরেখা একটি সমতলকে সমান্তরাল হলে, মানে এটা একটা সরলরেখা, এটা একটা তল, দুইটা যদি সমান্তরাল থাকে তাহলে এটাকে সমতল সমান্তরাল সরলরেখা বলে। এরপরে আসবে হলো তলের লম্ব রেখা। ধরো যে এটা একটা তল, ওইটার উপর একটা লম্ব করে একটা রেখা আছে, যেটা লম্ব, এটাকে বলা হয় তলের লম্ব রেখা। এরপরে আসবে হলো তির্যক রেখা। যখন কোন সরলরেখা একটি সমতলের সাথে সমান্তরাল বা লম্ব না থাকে তখন তাকে তির্যক রেখা বলে। ধরো এই যেটা প্লেন, এটার সাথে তির্যক ভাবে থাকবে, এই যে তির্যক ভাবে আছে কোনো কিছু অ্যাঙ্গেল করে, এটা হলো তির্যক রেখা। এরপর আসবে উলম্ব রেখা। উলম্ব রেখা বা উলম্ব তল যখন স্থির অবস্থায় ঝুলন্ত উলনের সুতার সঙ্গে সমান্তরাল কোনো থাকে, এটা হলো উলম্ব রেখা। লম্ব যা, উলম্ব তা। এরপর আসবে আমাদের আনুভূমিক রেখা বা তল। আনুভূমিক মানে হলো এরকম, উলম্ব মানে হলো এইরকম।
লম্বর সাথে যেটা থাকে সেটা হলো উল্লম্ব রেখা, এইভাবে উপর নিচে যেটা থাকবে। আর যেটা হলো এই ডানে বামে থাকবে সোজা, সেটা হলো আনুভূমিক বা হরাইজন্টাল লাইন। এরপর আসবে সমতল বা নৈকতলীয় চতুর্ভুজ। কোনো চতুর্ভুজের বাহুগুলো সবসময় একই তলে অবস্থান করে তাকে সমতলিক চতুর্ভুজ বলে। আবার কোন চতুর্ভুজ বাহুগুলো একই সমান্তরাল না থাকলে সেটাকে নৈকতলীয় চতুর্ভুজ বলে। এটা পড়ে নিতে পারো এমসিকিউর জন্য। নৈকতলীয় চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু একতলে এবং অপর দুটি অন্যতলে থাকে। এরপর আসবে নৈকতলীয় রেখা। নৈকতলীয় রেখার অন্তর্গত কোণ, এটা পড়ে নিবা। আমি এটা খালি দেখাই যাচ্ছি কারণ জিনিসটা যেটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, আমি খালি দেখাই দেওয়ার জন্য দেখাই দিয়ে, তোমাদের বইয়েও আছে। এবার আসবে হলো দ্বিতল কোণ। দুটি সমতল সরল রেখায় ছেদ করলে তাদের ছেদ রেখাংশ যে কোনো বিন্দু থেকে ওই সমতল দ্বয়ের প্রত্যেকের ওপর ছেদ রেখার সাথে লম্ব এরূপ একটি করে রেখা অঙ্কন করলে উৎপন্ন কোণই সমতল দ্বয়ের অন্তর্গত দ্বিতল কোণ। ধরো যে একটা পেপারকে তুমি এরকমকে এই জায়গায় ফোল্ড করে এইভাবে নিয়ে চলে গেলা, এই পার্টটাই, এই যে পার্টটা আছে সেটা এখানে ফোল্ড করে নিয়ে গেলা, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হলো দ্বিতল কোণ। কারণ এখানে একটা তল, এখানে আরেকটা তল হয়ে যাচ্ছে, দুইটা তলের মাঝখানের কোণ। এখানে কি বলা হয়েছে, দুটি পরস্পর ছেদী সমতলের অন্তর্গত দ্বিতল কোণের পরিমাণ এক সমকোণ হলে ওই সমতল পরস্পর লম্ব হয়। মানে কি, যদি এখন এটা যদি এরকম সোজা থাকতো তাহলে যেমন অন্তর্গত কোণ 90 ডিগ্রি হতো, তাহলে এটা লম্ব, একই কথা করে ফেলি। এরপরে আসবে আমাদের অভিক্ষেপ। অভিক্ষেপ বা হলো প্রজেকশন। কোনো বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরলরেখার উপর বা কোনো সমতলের উপর অঙ্কিত লম্ব রেখার পাদবিন্দুকে ওই রেখা বা সমতলের উপর উক্ত বিন্দুর পাতন বা অভিক্ষেপ বলে। মানে ধরো যে এটা একটা তল, এখান থেকে যদি কিছু 3D জিনিস বাইর হয় উপরে, তাহলে এগুলাই হলো অভিক্ষেপ। কোনো সরলরেখা বা বক্ররেখার সকল বিন্দু থেকে কোনো নির্দিষ্ট সমতলের উপর অঙ্কিত লম্বগুলো পাদবিন্দুগুলো সেটকে ওই সমতলের উপর সরলরেখা বক্ররেখা অভিক্ষেপ বলা হয়। এরপর আমাদেরকে জানতে হবে দুইটি রেখার মধ্যে সম্পর্ক। এক হল দুইটি রেখা একতলীয় হতে পারে, সেক্ষেত্রে তারা অবশ্যই সমান্তরাল হবে বা কোনো এক বিন্দু পরস্পর ছেদ করবে। মানে এই তলে মনে করো দুইটা রেখা আছে, এটা একটা তল, হয় দুইটা পরস্পর সমান্তরাল হতে পারে অথবা একটা আরেকটাকে ছেদ করতে পারে, এই দুইটা কন্ডিশনই হতে পারে। এরপরে বলা হয়েছে দুটি সরল রেখা অনুকতলী হতে পারে, সেক্ষেত্রে তারা সমান্তরাল হবে না কিংবা কোনো বিন্দুতে ছেদও করবে না। অর্থাৎ এই দেখো, এটা একটা গোলক ধরো, গোলকের এখানে যদি একটা হয় তাহলে এটা কিন্তু এইভাবে নিজের মধ্যেই পাক খাইতে থাকবে, এটার সাথে ওইভাবে সমান্তরাল কোনো কিছু বের করা সম্ভব না। এরপরে স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ মানে হলো যেটা এমনি এমনি সিদ্ধ, যেটাকে প্রমাণ করার প্রয়োজন নাই। এটা হলো কোনো সমতলের উপরস্থ দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে অনির্দিষ্ট বর্ধিত করলে তা সম্পূর্ণভাবে ওই সমতলে অবস্থিত থাকবে। এটা আমরা আগেই পড়ে আসছি, সমতলের উপরে সরলরেখা বর্ধিত করলে ওটা ওই সমতলে থাকবে। সুতরাং একটি সরলরেখা একটি সমতলের মধ্যে দুটি সাধারণ বিন্দু থাকলে ওই সরলরেখা বরাবর তাদের মধ্যে অসংখ্য সাধারণ বিন্দু থাকবে। এরপরে বলা হয়েছে দুটি নির্দিষ্ট বিন্দু বা একটি সরলরেখার মধ্যে দিয়ে অসংখ্য সমতল অঙ্কন করা সম্ভব। এই দেখো, এটা দুইটা বিন্দু, এই দুইটাকে জয়েন করলে একটা সরলরেখাই পাবা। এখন বলছে এটার মধ্য দিয়ে অসংখ্য সমতল আঁকা সম্ভব। ধর এটার মধ্য দিয়ে এরকম একটা সমতল আঁকা যায়, এরকম একটা সমতল আঁকা যায়, এইরকম একটা সমতল আঁকা যায়, তারা দেখি এই যে এরকম একটা সমতল আঁকা যায়। সো অসংখ্য সমতল আঁকা সম্ভব। এরপরে সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক। কোনো সরলরেখা কোনো সমতলের সমান্তরাল হলে তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না। ধরো এটা একটা তল, যেটা আগেও বলে আসছি, এটা একটা তল, আর এটা যদি রেখা দুটো সমান্তরাল হয় তাদের কোনো সাধারণ বিন্দু থাকবে না। এরপরে কোনো সরল রেখা কোনো সমতলকে ছেদ করলে তাদের মধ্যে একটি সাধারণ বিন্দু থাকে। অর্থাৎ এটা একটা তল,
এটাকে মনে করো এই দিক দিয়ে ছেদ করে ওই পিছন দিয়ে বাইর হয়েছে, তো এই বিন্দুটা থেকে ছেদ করছে, এই একটা সাধারণ বিন্দু পাওয়া যাবে। এরপর হচ্ছে যদি কোনো সরলরেখা সমতলের দুইটি সাধারণ বিন্দু থাকে তাহলে সম্পূর্ণ সরলরেখাটি ওই সমতলে অবস্থিত। বলছে যে এইটা একটা সমতল, দুইটি সাধারণ বিন্দু, এই দেখো এখানে যদি দুইটা থাকে তাহলে এটা কিন্তু সমতলের উপরে, নাইলে ছেদ করতে হলে ছেদ করে চলে যেতে পারবে, তখন একটা বিন্দু হবে, কিন্তু দুইটা বিন্দু থাকলে এইটার উপরেই থাকতে হবে। এরপরে দুইটা সমতলের মধ্যে সম্পর্ক, দুইটি সমতল পরস্পর সমান্তরাল সাধারণ বিন্দু থাকবে না, যেটা আগেও দেখলাম যে দুইটা তল পরস্পর সমান্তরাল হলে কোনো সাধারণ বিন্দু থাকে না। দুইটি সমতল পরস্পর ছেদী হলে তাদের একটি সাধারণ সরলরেখা থাকে। দেখো এটা একটা তল, এর উপর দিয়ে মনে করো এই দিক দিয়ে একটা তল গেছে, কি হবে আগে এটা ধরো যে এই বরাবর একটা তল আছে 3D তে নিচের দিকে আছে, তাহলে এই বরাবর এখান থেকে এই এতটুকু আমরা একটা সরলরেখা পাবো। এরপর আসবে আমাদের এই অধ্যায়ের মূল জিনিস, ঘনবস্তু। এটা একটা ঘনবস্তু যেটাকে আমরা ইড হিসেবে চিনি, যেটার এই বিন্দুটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ এবং এটা হলো উচ্চতা। তো আমরা যেটা দেখলাম এইটা একটা, এটার বিপরীতে এইদিকে আছে একটা, তারপরে এই যে এই উপরেরটা এটার নিচেও একটা আছে, আর এই সামনেরটা একটা, এটার পিছনে এখানে একটা আছে। তো মোট 6টা তল, এই 6টা তলের সমষ্টি হবে 2 ইন্টু প্রতিটা, যদি এটা যদি এ বি সি নাম দিই, 2 ইন্টু এ বি, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান, হলো সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর যদি আমরা এটার আয়তন চাই, আয়তন মানে হলো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ এটা হবে এ বি সি এর সমান, এবং এটা হবে অবশ্যই ঘন একক এবং এটা বর্গ একক। এরপর যদি আমরা কর্ণ চাই, ধরো যে এইটা থেকে এই কর্ণটা যোগ করলাম, সেক্ষেত্রে এটা হবে √a² যোগ b² যোগ c² সমান। আমি এখানে সবগুলোকে সুন্দরভাবে লিখছি, এখান থেকে তোমরা খাতায় তুলে নিবা। এরপর আসবে ঘনক। ঘনক কি? ঘনক আর এই আয়তাকার ঘনবস্তুর মধ্যে পার্থক্য হলো ঘনকের ক্ষেত্রে a সমান b সমান c হয়, এইটা ঠিক রাখে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাবো সব b² c² জায়গায় a² b a² মানে 6a²। সমগ্র তলের ক্ষেত্রফল পাবো আমরা, সমগ্র আয়তন পাবো a ইন্টু a b c ছিল এটা a মানে a³ ঘন একক, আর কর্ণ পাবো ওই রুট করলে √3a একক, এটাও তোমরা দেখে নিবা। এরপরে আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণে বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত, যখনই অনুপাত দেওয়া থাকবে তখন আমরা 4x x ধরে নেব, 4x 3x 2x মিটার। বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি দুইটা দুইটা করে গুণ করে, সেগুলো যোগফল তার দ্বিগুণ, মানে 2 ইন্টু 4x ইন্টু 3x প্লাস 3x ইন্টু 2x প্লাস 2x ইন্টু 4x সমান দেওয়া আছে এখানে 468 বর্গমিটার। তো এই 2 দিয়ে প্রথমে আমি এটা ভাগ দিয়ে দিচ্ছি, 2 দিয়ে এটা ভাগ দিলে এটা আসবে হলো 2 3 4 3 4 12 x² যোগ 3 2 6 x² যোগ 4 2 8 x², অর্থাৎ 26 x²। সুতরাং x² সমান এখান থেকে আসে হলো 9, x সমান আসে হলো 3, 3টা তোমরা এখানে বসাবা, আমার পাবো হলো 4 দিয়ে গুণ করলে 3 4 12 আর 3 3 9,
3 দুগুণ 6 মিটার করে। সো এটা কাজে লাগায় যদি আমরা কর্ণ বের করি তাহলে এটা হবে 12 স্কোয়ার যোগ 9 স্কোয়ার যোগ 6 স্কোয়ার মিটার। এটা হলো কর্ণর জন্য। সো এখান থেকে আমরা পাবো √144, 9 9 81 আর 6 স্কোয়ার 36। তো এটা ক্যালকুলেটর দিয়ে করলে এটা আছে 16.16 মিটার প্রায়। এরপরে চাইছে আয়তন। আয়তন হবে 12 × 9 × 6, যেটা আসবে হলো 648 ঘনমিটার। এবার আসবে আমাদের প্রিজম। প্রিজম হলো এমন একটা জ্যামিতিক আকৃতি যেখানে ঘনবস্তুটা সর্বত্র সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ থাকবে। যে কোনো একাধিক বহুভুজ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটাই হলো একটা প্রিজম। প্রিজম দুই প্রান্তকে এর বাহু এবং অন্য তলকে পার্শ্বতল বলা হয়। প্রিজম দুই প্রকার হতে পারে, সুষম এবং বিষম। সুষম হবে যখন প্রিজমের যেই তলগুলো দ্বারা আবদ্ধ থাকবে সেগুলো সুষম আকৃতির হবে, আর ভূমিটা যদি অসম আকৃতির হয় মানে সুষম না হয় সেক্ষেত্রে এটা বিষম প্রিজম বলা হবে। এই সংজ্ঞানুসারে আয়তাকার ঘনবস্তু এবং ঘনক উভয়ই প্রিজম পড়ে। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব প্রিজমের কিছু সূত্র। প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 2 গুণ ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল। সো 2 গুণ ভূমির ক্ষেত্রফল এটা হবে, আর পার্শ্বতলের ক্ষেত্রফলকে পরিধি পরিসীমা গুণ উচ্চতা লেখা যায়। এটা তেমন গুরুত্বপূর্ণ না প্রিজমটা, তবে তোমরা দেখে রাখতে পারো। এরপরে আসবে এর আয়তন। আয়তন হলো ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। উদাহরণ 2 বলা হয়েছে ত্রিভুজাকার প্রিজম ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। ইহা সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন কত? তো প্রথমে আমাদেরকে ভূমির ক্ষেত্রফল লাগবে। যেহেতু এখানে বলা হয়েছে ভূমির বাহুগুলো 3, 4, 5, দেখো 3, 4, 5 বলে দেওয়া হয়েছে। আমরা আগেও বলে আসলাম 3, 4, 5, 12, 5, 13 এগুলা হলো সমকোণী ত্রিভুজ। সো এটা একটা সমকোণী ত্রিভুজ। সো এটার ক্ষেত্রফল হবে, তোমরা লিখবা ভূমি, আগে লিখে দিবা যে এটা একটি সমকোণী ত্রিভুজ। ভূমির ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। 5 কেন নিই? 5 অতিভুজ হবে। সমকোণী ত্রিভুজের সব থেকে বড়টা অতিভুজ, আমার ভূমি গুণ উচ্চতা নেই। তো 2 আর 2 কাটা, 2 হবে 3 দুগুণ 6 বর্গ একক। এটা পেলাম ভূমির ক্ষেত্রফল। এরপর আমাদের লাগবে আয়তনের জন্য। আয়তন মানে হলো ভলিউম। এই 6 গুণ উচ্চতা হলো 8, 6 8 48 কিউবিক মিটার বলছে এখানে, সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব, সিসি, কিউবিক সেন্টিমিটার। আর এরিয়া অফ অল সব সমগ্রতলের ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফলের 2 গুণ মানে 2 × 6 যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। পার্শ্বতল মানে হলো ভূমির পরিসীমা গুণ উচ্চতা। ভূমির পরিসীমা হলো 3 যোগ 4 যোগ 5 গুণ উচ্চতা হলো 8, মানে 6 দুগুণ 12 যোগ 4 5 9 9 12 4 12 সরি 8 12 96। এটা হবে তাহলে 108 স্কোয়ার সেন্টিমিটার। এই দুটো হলো উত্তর। এখন আমরা পিরামিড নিয়ে পড়ব। পিরামিড হলো এমন একটি আকার যেখানে একটা চতুর্ভুজের উপরে বিভিন্ন শেপ থাকবে এবং তাদের একটা শীর্ষবিন্দু থাকবে। সাধারণত প্রত্যেকটি পার্শ্ব ত্রিভুজাকার হয়ে থাকে। এইগুলো হলো পিরামিডের বিভিন্ন ভাবে দেখলে। প্রথমটি হলো টপ ডাউন ভিউ। এখানে দেখো এই প্রতিটা একটা করে ত্রিভুজ আকার
প্লেন এবং এই নিচে যে প্লেনটা আছে এটা হলো একটা চতুর্ভুজ। এটা হলো সামনে থেকে দেখা। তোমরা তো মিশরের পিরামিড দেখছো বা হলো ফুট পিরামিড, এইরকম দেখায়। 4টি সমবাহু ত্রিভুজ দ্বারা বেষ্টিত কোনো বস্তুকে সুষম চতুস্তলক বা রেগুলার টেট্রাহেড্রন বলে। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা ত্রিভুজের পিরামিডের জন্য সূত্রগুলো জানবো। প্রথমে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল মানে হলো নিচের বেস, নিচের আমাদের বেস প্লাস হলো উপরে যেই প্লেনগুলো থাকে সেই প্লেনগুলা, অর্থাৎ 1 2 3 4 5টা তল। তো ভূমির ক্ষেত্রফল 500 তলগুলোর ক্ষেত্রফল। তো এগুলো জানার জন্য আমাদের প্রথমে হেলানো উচ্চতা জানতে হবে। হেলানো উচ্চতা এটা হবে আর স্কোয়ার, আর স্কোয়ার এল না, হেলানো উচ্চতা এল সমান রুট ওভার এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার। এইচ কোনটা? এইচ হলো একটা পিরামিড, সাদা কালি নিই, এই শীর্ষ থেকে মধ্য পর্যন্ত যে দূরত্বটা সেটা হলো এইচ, এবং পিরামিডের এই বেসে যদি একটা বৃত্ত আঁকা যায় তাহলে এই সেন্টার লাইন থেকে একটা কোণার যে দূরত্বটা হবে সেটা হলো আর, আর হেলানো উচ্চতা হলো এইটা, হেলানো উচ্চতা এল। আমাদের মতো এই 3টে সূত্র লাগবে। আয়তন কি? 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখন আমরা উদাহরণ 3 দেখি। উদাহরণ 3 বলা হচ্ছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত পিরামিড। আমরা জেনে এসেছি পিরামিডের বাহুগুলো বর্গাকার হয়। সো বাহু 10 হলে প্রতিটাই 10, এবং এখানে আমরা বলছিলাম যে একটা বৃত্ত আর্ট করতে হবে। সো বৃত্তটার ব্যাস হলো এটা, যা হলো এই দৈর্ঘ্যের সমান হবে মানে 10। তাহলে আমাদের আর হবে 10/2 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। এইচ দিয়ে আছে 12 সেন্টিমিটার। সুতরাং হেলানো উচ্চতা এল সমান রুট ওভার এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার। এখন দেখো এইচ এর মান হলো 12 স্কোয়ার, আর এর মান হলো 5 স্কোয়ার। 12 আর 5 এটা মিলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। অর্থাৎ অন্য বাহুটা হবে 13 সেন্টিমিটার, কারণ আমরা বলছিলাম 3 4 5, 5 12 13, তো এল এর মান পেলাম আমরা 13 সেন্টিমিটার। এখন আমাদের যদি সমগ্র তলের ক্ষেত্রফল বা এরিয়া অফ অল প্লেন লাগে, এটা ছিল ভূমির ক্ষেত্রফল। ভূমি যেহেতু এটা বর্গাকার তো এক বাহু স্কোয়ার হবে, অর্থাৎ 10 স্কোয়ার যোগ হাফ গুণ ভূমির পরিধি গুণ হেলানো উচ্চতা, তো হাফ গুণ ভূমির পরিধি। ভূমির একটা হলো 10 করে, 4টা বাহু আছে, 4 গুণ 10 গুণ হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা হলো 13। 10 স্কোয়ার মানে হলো 100 যোগ এই 2 দিয়ে 2 4 কাটা গেলে 2, 13 দুগুণ 26 আর 10 260, অর্থাৎ 360 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। আর যদি আমাদের আয়তন লাগে, আয়তন হলো নিচে হলো ভলিউম, তোমরা আয়তন লিখবা 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল আমরা পেলাম 10 স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতা পেয়েছি আমরা দেওয়া আছে 12। সো এটা হবে 3 1 3, 3 4 12, তাহলে 400। আয়তন হলো ঘন একক হয় সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার সিসি। এখন আমরা দেখব সমবৃত্তভূমি কোণক। কোণক বা হলো এটাকে ফানেল বলা যায়। তোমরা ঝালমুড়ি তো সবাই খেয়েছো, তো ঝালমুড়ি দেওয়ার সময় দেখবা যে হলো ঝালমুড়িওয়ালা একটা যে পেপারটা নেয় ওটাকে মুড়ায় একটা শেপ করে তার মধ্যে ঢালে। ওই যে শেপটা মানে ঝালমুড়ি দেওয়ার ঠোঙ্গাটা, এটা হলো একটা কোণক। এটা
আরেক জায়গায় দেখছো অনেকে হলো বার্থডেতে জন্মদিনে হ্যাট পরে এরকম কোনা আলা, এটা হলো সমবৃত্তকোণী কোণক। তো এটার সংজ্ঞা কি? এটার সংজ্ঞা হলো কোন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুকে অক্ষ ধরে যার চতুর্দিকে ত্রিভুজটিকে একবার ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভূমি কোণক বলে। এই সংজ্ঞাটা 5 স্টার, এটা মুখস্থ করবে, এটা বারবার আসে। অর্থাৎ তোমরা যদি একটা সমকোণকে তার এই অক্ষটা ধরে ঘোরাও তাহলে এটা এইভাবে ঘুরে আসবে, এবং আমি যদি এই প্রতিটা পয়েন্ট এইটাকে শেপটাকে লাগাই দিই তাহলে আমরা কিন্তু একটা ঠোঙ্গা টাইপের পাবো এরকম। এটাই হলো কোণক শেপ, যেখানে ধরো যে এই যে এটা হলো বৃত্তের ব্যাসার্ধটা এবং এই অ্যাক্সিস বরাবর ঘোরানো হয়েছিল। এবার আমাদের সমবৃত্তভূমি কোণকের সূত্রগুলো জানতে হবে। তো এটার ক্ষেত্রেও আমাদের হেলানো উচ্চতা লাগবে, বক্রতা তল। তো আমি এখানে একটু আগে ডিনোট করে নিই কোনটা কি। এই যে শেপটা আছে বাইরের শেপটা, এটাকে বলে হলো বক্রতার ক্ষেত্রফল। বক্রতা ক্ষেত্রফল। আমার লেখা কিছু বাজে হচ্ছে, আমি হাতে একটু ইনজুরি পাইছি ওই জন্য। আশা করি এটা তোমরা বুঝে নিবা, কারণ আমি বলে বলে লিখছি। আর এই যে বৃত্তটা আছে এটা সহ যদি এই পুরোটা কেটে নাও তাহলে এটা হবে সমগ্র তলের ক্ষেত্রফল, আর আয়তন তো আয়তনই। সো বক্রতার ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমির পরিধি গুণ হেলানো উচ্চতা। হেলানো উচ্চতা আগের মতনই এল, এল ইকুয়াল টু হবে রুট ওভার এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার। এখানে হাফ ভূমির পরিধি, যেহেতু ভূমিটা একটা আমরা বৃত্ত পেয়েছি তো ভূমির পরিধি হবে 2 পাই আর, এবং হেলানো উচ্চতা আমরা হলো এল লিখি, এটা আই মনে হচ্ছে আমি এল করে দিলাম। সো এই হাফ আর 2 কাটা যাবে, তো এটা হবে পাই আর এল। তো আমরা কেবল এটাই মনে রাখবো, বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই আর এল প্লাস হলো বৃত্তের ক্ষেত্রফল, যেটা হলো পাই আর স্কোয়ার। সো পাই আর আর কমন নিলে এটা আসে পাই আর ইন্টু আর প্লাস এল। এরপরে আসবে আয়তন, আয়তন এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই হয়ে গেল আমাদের সমবৃত্তভূমি কোণকের সূত্রগুলো। এই সব সূত্রগুলা অন্য সূত্রগুলোর থেকে একটু গুরুত্বপূর্ণ, এটাকে আমি 3 স্টার দিয়ে রাখছি। সমবৃত্তভূমি কোণকের প্রতিটা সূত্রই স্টার্ট মার্ক। উদাহরণ 4 বলা হয়েছে সমবৃত্তভূমি কোণকের উচ্চতা 12 সেন্টিমিটার। আচ্ছা, আমি হইলে কিভাবে উত্তর করতাম এটা একটু দেখে নিই। সো দেয়া আছে সমবৃত্তভূমি কোণকের উচ্চতা এইচ সমান 12, বাংলায় সেন্টিমিটার, বাংলায় থাকলে বাংলা, ইংরেজি থাকলে ইংরেজি, 12 সেন্টিমিটার। ভূমির ব্যাস ডি সমান 10 সেন্টিমিটার। সুতরাং ভূমির ব্যাসার্ধ আর সমান, ভূমির ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক অর্থাৎ 10/2 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। এগুলা দেয়া আছে। এখন আমাদের বাড়ি করতে হবে হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা এল সমান রুট ওভার এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার। সো এটা আবার হলো 12 আর 5 আসছে, আমি 13 লিখে দিলাম, বাইর করলাম না কারণ আগেই এটা বের করে দেখিয়েছি। এবার আসছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল। সো বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। পাই হলো, পাই লিখবা, পাই তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর দিবা তাহলে ওটা হয়ে যাবে যদি প্রশ্নে উল্লেখ না করে, আর প্রশ্নে উল্লেখ করলে 3.1416 বা 3.14 দিয়ে করবা।
বা আরেকটা কাজ করতে পারো, তুমি 3.1416 দিয়ে করে ব্র্যাকেট লিখে দিবে, পাই সমান 3.1416 ব্যবহার করে। সো আর এর মান পাইলাম আমরা 5 এবং পাই এর মান, এল এর মান পেয়েছি 13। 5 13 হলো 65 পাই, যদি এমসিকিউ আসে 65 পাইও থাকতে পারে। আর এখানে উত্তর আসবে হলো 204.2035 সেন্টিমিটার স্কোয়ার। প্রায় লেখা ভুলবা না, ঠিক আছে। এবার লাগবে হলো সমগ্র তলের ক্ষেত্রফল, এরিয়া অফ অল। এটা কি পেলাম, পাই আর ইন্টু আর প্লাস এল। পাই হলো পাই, আর এর মান হলো 5, এল এর মান হলো 13। 5 13 18, 18 আর 5-এ 90 পাই, বা হলো 282.7433 সেন্টিমিটার স্কোয়ার প্রায়। আমার এখানে আর জায়গা নাই, আমি এক্সট্রা জায়গাও রাখিনি ভুলে, আমি এখানে করে ফেলছি। এটা বলা হয়েছে আয়তন v সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে হলো 5 স্কোয়ার টু এইচ হলো 12 সেন্টিমিটার। 12, এটা উত্তর আসে 314.1593 সেন্টিমিটার। দেখো এখানে 3 আর 3 একে 3, 3 4 12, 5 স্কোয়ার মানে হলো 25, 25 আর 4 হলো 100। পায়ের মান জানি আমরা 3.1416 বা 3.141593 এমনি এমনি যেটা থাকে। সো ওই 100 দিয়ে গুণ করলে 0.2 ঘর ডানে যায়, তো ওই জিনিসটাই আমরা বসাই দিচ্ছি। তো এই জিনিসটা ক্যালকুলেটর ছাড়াও করা সম্ভব, এবং এটার একক হবে সিসি, সেন্টিমিটার কিউব। প্রায় লিখতে পারো। এবার আসবে আমাদের গোলক। গোলক হলো এমন একটা বস্তু যেটা মেনলি মার্বেল হলো গোলক। আমাদের পৃথিবীটাকে গোলক বললেও পৃথিবী কিন্তু গোলক না, পৃথিবী একটু কমলা লেবুর মতন, একটু চ্যাপ্টা এবং মাঝখানে এই 2 মেরুতে একটু কমলার মতন ঢুকানো। তো গোলক কি? গোলক হলো কোনো অর্ধবৃত্ত ক্ষেত্রের ব্যাসকে অক্ষ ধরে ওই ব্যাসের চতুর্দিকে অর্ধবৃত্ত ক্ষেত্রকে একবার ঘুরিয়ে আনলে যে কোনো বস্তু উৎপন্ন হয় তাকে গোলক বলে। তো এই একটা বল যেটা একটা গোলক, বুঝতেই পারতেছো এখানে তেমন কিছু বোঝা যাচ্ছে না। সো এনিওয়ে, এখানে কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে, যে এখানে একটা অক্ষ কল্পনা করা হয়েছে, এই অক্ষর সাপেক্ষে এইরকম একটা কমলার যে ফালি করে ওই ফালির মতন একটা ফালিকে নিয়ে ধরো যে হলো এইভাবে ঘোরানো হয়েছে। তার ফলে এটা কিন্তু একটা স্লাইড, এরকম অসংখ্য অগণিত স্লাইড নিয়ে এটা গঠিত হয়েছে। এখন আমাদের গোলকের সূত্র জানতে হবে। গোলকের ব্যাসার্ধ প্রথমে আমি বলে নিই, এখানে দেখিয়ে দিই। গোলকের ব্যাসার্ধ হলো এই কেন্দ্র থেকে শুরু করে মিডল পয়েন্ট থেকে এটা হলো গোলকের ব্যাসার্ধ আর। এবং গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে উপরে যেই শেপটা আছে সেই শেপটার ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, এটা তার 4 গুণ হবে। এরপরে আয়তন হবে 4/3 পাই আর কিউব। এই একটা বৃত্তকে, এটা তো তার অক্ষ, এটা হলো আর, ধরলাম যে এই ভূমি থেকে এই এতটুকু উচ্চতা, এটা হলো এইচ উচ্চতায় তুমি এই বরাবর কাটলা, এই এইচ উচ্চতায়
কাটলে এখানে একটা কিন্তু বৃত্ত উৎপন্ন হবে, এটা কাটে ফেললে এখানে একটা বৃত্ত উৎপন্ন হবে। ঠিক হবে রুট ওভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, আমি এখানে এল স্কোয়ার দিয়েছি, এটা হবে সরি এইচ স্কোয়ার। উদাহরণ 5 বলা হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাসের লৌহ গোলককে পিটিয়ে 2/3 সেন্টিমিটার পুরু একটি বৃত্তাকার লৌহ পাত প্রস্তুত করা হলো, ওই পাতের ব্যাসার্ধ কত? দেখো এখানে একটা কনসেপ্ট লাগবে। তো তুমি যদি কোনো একটা শেপকে পিটায় অন্য কোনো শেপ, মানে হলো বাড়ি মারে, কামার ব্ল্যাক স্মিথ যেটাকে বলে কামার বা কামার নাকি কুমোর, এটা নিয়ে আমার একটু কনফিউজ হয়, ইংলিশ নামটা হলো ব্ল্যাক স্মিথ। তো যারা আর কি লোহা পিটায় আর কি, তো ওরা দেখছো যে হলো লোহাটাকে আগুনে দেয়, তারপরে পিটাই 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 ছুরি কাত্তি দা এগুলা বানায়। সো আমি ওকে নিয়ে যাই কি দিছি একটা লৌহ গোলক, তারপরে ওকে বলছি এটাকে আমাকে একটা বৃত্ত বানাই দিতে। সো এখন বলছে যে এই যে আমি একটা বৃত্ত বানাইলাম এটার ব্যাসার্ধ কত হবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে একটা শেপ থেকে পিটাই অন্য শেপে নিয়ে গেলে সেই দুইটা শেপেরই আয়তন একই থাকে, টোটাল ভলিউম চেঞ্জ হয় না। কোনো দুইটা শেপ যদি একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম করা হয়, ক্ষয় যদি না হয় বা ধ্বংস না হয়, সেই ক্ষেত্রে আয়তন ধ্রুব বা কনস্ট্যান্ট বা অপরিবর্তিত থাকে। এখন আমরা সাধনী। সো লৌহ গোলকের ব্যাসার্ধ ব্যাস বলা হয়েছে 4/2। আবার দেখিও এইটা বারবার ভুল হয়, ব্যাসার্ধ হলো ডি সেন্টিমিটার। তো সুতরাং আর হবে 2 সেন্টিমিটার। তো লৌহ গোলক ভি আয়তন অফ স্ফিয়ার, স্ফিয়ার মানে হলো গোলক, সমান হবে 4/3 পাই আর স্কোয়ার, 4/3 পাই আর কিউব। সো 4/3 পাই 2 কিউব, এটা দিলে উত্তর আসবে, পাই থাক কারণ ওখানেও আমাদের পাই আছে, কাটাকাটি চলে যাবে। সো এখানে হয় 4 আর এখানে হলো 2 কিউব মানে 8, 4 32/3 পাই সিসি ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। সো যেহেতু লিখে দিব, যেহেতু এক আকৃতি থেকে অন্য আকৃতি গেলে আয়তন পরিবর্তিত হয় না, সুতরাং ভিএস সমান ভি অফ লৌহ, কি বোঝা হয়েছে লৌহপাত। তো সি দাও, লৌহপাতের ক্ষেত্রফল হবে, দেখো লৌহপাতটার কিন্তু বৃত্ত না, লৌহপাত এরকম প্লাস কয়েন, কয়েনের এই যে একটা আয়তন আছে প্লাস এদিকেও কিন্তু একটা ডেপথ আছে। তো এই ডেপথটার মান দিয়ে আছে আমাদের 2/3। তো আমাদের এই উপরের এইটা বাইর করে এই উচ্চটাতে দিয়ে গুণ দিতে হবে। তোমরা আগে ভিসিটা বাইর করে নিতে হইতো আমাদের, আমি একসাথে করতেছি, তোমরা ভিসিটা আগে বাইর করে নেবা, তারপরে লিখবা হলো শর্ত মতে। তো ভিএস আমরা পেয়েছিলাম কত, 32/3 পাই, ভিসি উপরেরটা হলো পাই আর স্কোয়ার, পাই আর এই তো আমাদেরকে বাইর করতে বলছে আর স্কোয়ার, এবং এই উচ্চতাটা হলো এইচ, যেটা হলো 2/3 প্রশ্ন মতে। সো এখান থেকে 3 আর 3 কাটা, পাই আর পাই কাটা, 2 দিয়ে কাটলে সেটা হবে 16, অর্থাৎ আর স্কোয়ার সমান 16, সুতরাং আর সমান 4 সেন্টিমিটার। এটাই হয়ে গেল আমাদের পাতের ব্যাসার্ধ। তো উদাহরণ 6 দেখি এখন আমরা। সমান উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্তভূমি কোণক, একটি অর্ধগোলক এবং একটি সিলিন্ডার। তো তোমাদের সিলিন্ডার নিয়ে পড়ানো হয়নি,
সিলিন্ডার আকৃতিটা কিরকম বলো দেখি। সিলিন্ডার হলো এরকম, তারপরে এরকম, নিচেও বৃত্তাকার, তবে এই পার্টটা দেখা যাবে না। এই হলো একটা ব্যাটারি যেরকম আছে সেটা হলো একটা সিলিন্ডার। সিলিন্ডারে এই ক্ষেত্রফল, এটা হলো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এরকম দুইটা আছে, এটা 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে। আর যদি ক্ষেত্রফল বলতে চাও নর্মালি, এটা হলো পাই আর স্কোয়ার এবং উচ্চতা এইচ হলে পাই আর স্কোয়ার এইচ হিসেবে কাজ করবে। পাই আর স্কোয়ার এইচ। আগে যেটা আমরা লৌহ ভাত পড়ছি ওটা মূলত হলো সিলিন্ডার। কি বলা হয়েছে? সমান উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমির কনক অর্ধগোলক সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল সমান। দেখাও যে তাদের আয়তন অনুপাত 1:2:3। কোণকের ইংরেজি হলো কোণ। আমি পুরোটা যেহেতু লিখবো না, তো ভি অফ কোণ সি ও এন ই, কোণ থেকে কোণ আসে। কোণকের আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তারপরে দ্বিতীয়টা কি বলা হয়েছে? একটি অর্ধ গোলক। সো গোলক হলো স্ফিয়ার, হাফ স্ফিয়ার হবে, তো হাফ স্ফিয়ারের আয়তন হলো 4/3 পাই আর কিউব। উপরে শেষে বলা হয়েছে একটি সিলিন্ডারের আয়তন ভি অফ এস, এটা দিলাম আই, ধরো সিলিন্ডারের আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ। সো 1/3 পাই থাকুক, অসুবিধা নাই, সবগুলোতে পাই আছে। যেহেতু বলা হয়েছে সমান ভূমির উপর অবস্থিত এবং সমান উচ্চতা, সব ক্ষেত্রে আর আর এইচ সমান। তো এখন এটা তিনটার অনুপাত বাইর করতে হইলে আমাদেরকে তিনটাকে অনুপাত আকারে আনতে হবে। 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু, তো এইখানে 2 আর 4 আছে, এই দুইটা যদি আমরা কাটে দিই তাহলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 2 বাই, সুতরাং 2/3 পাই আর কিউব ইন্টু লাস্টেরটা পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। সবগুলো থেকে আমরা চাইলে পাই 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 কেটে দিতে পারি, এবং সবগুলোতে দুইটা আর আছে, সো দুইটা আর কেটে দিলে এখানে একটা আর থাকে। সো এটা হবে h/3 ইন্টু 2/3 আর ইন্টু এইচ। এবং এখানে বলা হয়েছে সমান উচ্চতা বিশিষ্ট অর্ধবৃত্ত, এবং বলছে দেখো অর্ধবৃত্তর যেই উচ্চতাটা হবে সেটাই কিন্তু ব্যাসার্ধ, অর্থাৎ এখানে ইনডাইরেক্টলি বলা আছে আর সমান এইচ, অর্থাৎ সবগুলোকে আমরা এইচ কে আর এ বা আর কে এইচ এ নিয়ে যেতে পারবো, যেহেতু দুইটা তিনটে এইচ পাইছে, তো এটাকেও আমরা চাইলে এইচ বলতে পারি। এবার 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে গুণ করলে কোনো মানের পরিবর্তন হবে না, তো এটা হয়ে যাবে এইচ, কাটা গেলে এটা হয়ে যাবে 1:2:3। আর আগে তো এটা লিখছো, এটা অনুপাত, এটা অনুপাত, এটা সমান। সো এটা পেয়ে গেলাম 1:2:3 প্রমাণিত। এবার আসছে উদাহরণ 7। বলা হয়েছে আয়তাকার লৌহ ফলকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10, 8 আর 5.5 সেন্টিমিটার। এই ফলকটিকে গলিয়ে হাফ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কতকগুলো গোলাকার গুলি প্রস্তুত করা যাবে? তো লৌহ ফলক আয়তকার, তো একই জিনিস থাকবে।
আয়তন সেম থাকবে, কিন্তু এখানে যেহেতু ছোট ছোট অনেকগুলো করছি, n সংখ্যক হবে, n এর মানটাই আমাদের বাইর করতে হবে। সো আমি একসাথে করতেছি, তোমরা চাইলে আলাদা আলাদা তোমরা আলাদা আলাদা করবা, চাইলে না, তোমরা আলাদা আলাদাই করবা। যেহেতু আমি পেজ বেশি নাই, আমি এক সংক্ষেপে করতেছি। 10 ইন্টু 8 ইন্টু 5.5 5.5 সমান n সংখ্যক গুলি তৈরি হবে এবং প্রতিটার ক্ষেত্রফল হলো 4/3 পাই আর কিউব, পাই আর কিউব। তো এই পাশের অঙ্কটি গুণ করলে আসে 440, এখানে হবে n সংখ্যক ইন্টু 3 গুণ 4 মানে হলো, সরি 2 কিউব মানে হলো 8, এটা 4 গেলে 2, ওটা থাকবে পাই বাই 6। সুতরাং n সমান আসে 440.34। কিন্তু আমরা দশমিক দিতে পারবো না, কারণ কোনো গুলি তো অর্ধেক বলে গুলি কিছু নাই, ফুল গুলি হবে না, এটা গুলি না। তো আমরা লোয়ার রাউন্ডিং করব, দশমিকটা বাদ দিব। উত্তর হবে আমাদের 840টি। এখন আমরা উদাহরণ 8 দেখব। উদাহরণ 8 বলা যায় গুরুত্বপূর্ণ, কারণ এখানে ডাইরেক্ট মান না দিয়ে আমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত প্রমাণ করতে দিয়েছে। বলা হয়েছে সমবৃত্ত ভূমি কোণকের আয়তন v, বক্রতলের ক্ষেত্রফল s, ভূমির ব্যাসার্ধ r, উচ্চতা h এবং অর্ধ শীর্ষক কোণ আলফা। ওই যে কোণ দিয়ে আছে এটা হলো আলফা। দেখাও যে s সমান পাই আর স্কোয়ার টেন আলফা বাই কস আলফা সমান পাই আর স্কোয়ার বাই সাইন আলফা। সো টেন আলফা মানে সাইন আলফা বাই কস আলফা। v সমান হলো 1/3 পাই আর কিউব টেন স্কোয়ার আলফা সমান পাই আর কিউব 3 টেন আলফা ঘন একক। আচ্ছা, প্রথমে আমাদেরকে কোণকের জিনিসপত্র আঁকে নিতে হবে, নাহলে আমরা কিছু বুঝবো না। সো এই হয়ে গেল আমাদের রাফ একটা ছবি। এখানে বলা হয়েছে এই যে কোণটা আছে সেটা হলো আলফা, এবং হেলানো উচ্চতা আমরা সবসময় ধরি এল, এবং এই উচ্চতা যদি এইচ এবং এই ভূমি যদি আর হয়, তাহলে এল সমান হবে রুট ওভার এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার। এবং যে কোনো একটা কোণ সূক্ষ্মকোণ নিয়ে ত্রিকোণমিতি আমরা বুঝেছি, যেহেতু এটা যখন কোণ নিব তাহলে এটা ভূমি হিসেবে কাজ করবে। সো আমরা এখানে 10 এর মান বের করব, 10 আলফা। 10 আলফা ইকুয়াল টু টেরা লম্বা ভূত, লম্বা ভূত মানে আর বাই এইচ। সো এখন আমরা ক নম্বর দেখি। ক নম্বরে বলা হয়েছে কিসের মান বের করতে? এস এর মান। এস হলো বক্রতলের ক্ষেত্রফল। সো বক্রতলের ক্ষেত্রফল আমরা জেনেছি, বাড়ি করেছিলাম সূত্র পাই আর এল। সো পাই আর আর তো আর এর মতন আছে, এল এর মান আমরা পেয়েছি রুট ওভার এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার। তো এই দেখো এখানে আমরা আর পেয়েছি না, তো আরটাকে যদি এই পাশে আনি তাহলে এটা আসবে হলো এইচ 10 আলফা। সো আর জায়গায় এখানে 10 আলফা হবে এইচ 10 আলফা রুট ওভার এইচ, এইচ এর মতন থাক, আর এর জায়গায় নিলে এইচ স্কোয়ার 10 স্কোয়ার আলফা। এখান থেকে দুইটাতে এইচ স্কোয়ার আসতো, এইচ স্কোয়ার কমন নিলে রুটের বাইরে আসলে সিঙ্গেল এইচ হয়ে যাবে, এবং আগের এইচ এর সাথে মিলে এখানে আরেকটা এইচ স্কোয়ার হবে, পাই আর স্কোয়ার পাই। এটা কি আর ছিল না আমাদের? আচ্ছা, এইচ 10 আলফা আমি লিখে ফেলছি। সো পাই এইচ স্কোয়ার 10 আলফা রুট ওভার এইচ যেহেতু নিয়েছি এটা হবে 1 প্লাস 10 স্কোয়ার আলফা। এখন যদি আমরা পাই আর স্কোয়ার এই 10 আলফা, এটাকে যদি 1 প্লাস 10 আলফাকে ভাঙে এটা আসবে সেক
-10 সমান 1, তাহলে হলো মাইনাস রুটের পাশে গেলে সেক স্কোয়ার আসবে। রুট ওভার সেক স্কোয়ার আছে মানে হলো সেক আলফা হবে। সেক আলফা। তো সেক মানে হলো 1/cos। তো আমরা আমাদের উত্তর একটা পেয়ে গেছি, পাই আর স্কোয়ার টেন আলফা বাই কস আলফা। এরপরে আমাদের লাগবে পাই আর স্কোয়ার সাইন আলফা। সো এইচ স্কোয়ার টেন আলফা, এইচ স্কোয়ার টেন আলফা না, এইচ টেন আলফা সমান হলো আর, তো এটা আসবে পাই আর এইচ বাই কস আলফা। তো কস আলফাকে আমরা লিখতে পারি, আমাদের প্রমাণ করতে হবে যেটা, এটাকে আমরা জোর করে লিখে ফেলবো এবং তারপরে এটা মিলাবো। আমাদের লাগবে পাই আর স্কোয়ার। সো আর স্কোয়ার যদি আমাদের লাগে পাই আর স্কোয়ার, সো উপরে যেহেতু একটা আর নিয়ে আসছি জোর করে, তো আমাদের এটা আর দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে এটা এইচ টেন আলফা লাগবে, পরে এইচ এইচের মতন থাক, এবং পাই আর স্কোয়ার নিচে সাইন লাগবে আমাদের, তো নিচে সাইন আলফা, উপরে একটা সাইন আলফা দিতে হবে, এবং নিচে কস আলফার মতনই থাকবে। সো এবার যদি আমরা পাই আর স্কোয়ারকে রেখে দিই, এই এইচ আর এই এইচ কাটা, এই দেখো সাইন বাই কস সমান 10 আর নিচে 10 আছে, এটা কাটা, তো এই চলে আসলো সাইন আলফা। অর্থাৎ তুমি জোর করে মিলাই দিবা, তারপরে পরের লাইনে কাটাকাটি করলেই তোমার উত্তর মিলে যাবে। এইটা হচ্ছিল কয়ের উত্তর। এখন আমরা খতে যাব। সো 8-এর খ নম্বর এখন আমাদেরকে করতে হবে। 8-এর খতে আয়তন বলা হয়েছে। সো আয়তন ভি সমান, কোনকের আয়তন ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। একইভাবে আমরা 1/3 পাই আর স্কোয়ারকে যদি আমরা ভেঙে দিই, সেটা আসবে এইচ স্কোয়ার আর এইচ থাকবে, তো এইচ কিউব 10 স্কোয়ার আলফা। সো 1/3 পাই 1/3 পাই আমাদেরকে এখানে কি প্রমাণ করতে দিয়েছে? এখানে প্রমাণ করতে দিয়েছে 1/3 পাই আর এইচ কিউব, এটা হ্যাঁ, এটা একটা প্রমাণ করতে দিয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে। আরেকটা প্রমাণ করতে বলা হয়েছে আর দিয়ে, পাই আর কিউব বাই 3 10 আলফা। তো পাই আর কিউব লাগবে। দেখো আর কিউব মানে আমরা আর এর মান পেয়েছিলাম এইচ 10 আলফা। তো এইচ 10 আলফার জন্য এইচ 10 আলফা কিন্তু আমাদের একটা 10 আলফা কম আছে। সো ওই জিনিসটা যদি আমরা গুণ করে দিই, যে এইচ কিউব আলফা বাই 10 আলফা, সো 1/3 পাই আর কিউব বাই 10 আলফা বাই 10 আলফা। এটাই হলো আমাদের চাওয়া একটা উত্তর। এই হয়ে গেল আমাদের 8। এখন আমরা দেখব যৌগিক ঘনবস্তু। যৌগিক ঘনবস্তু হলো দুইটা বস্তু বা একাধিক ঘনবস্তুকে অ্যাড করে দিবে। তো দুই বা একাধিক করলে কি, প্রতিটা অংশে আমরা আলাদা আলাদা করে হিসাব করে শেষে মোট আয়তন বলে বা মোট ক্ষেত্রফল বলে যোগ করে দিব শেষ। ওইভাবে মাথা ঘামানোর দরকার নাই। তোমাদের আয়তনগুলোর মধ্যে যেগুলো আছে সেটা হলো, একটা আছে হলো ক্যাপসুল, ক্যাপসুলে এই উপরে একটা অর্ধবৃত্ত, নিচে একটা অর্ধবৃত্ত, আর এখানে একটা সিলিন্ডার। সো অর্থাৎ একটা গোলক আর একটা সিলিন্ডার হলো ক্যাপসুল। বা এরপরে হইতে পারে র্যাম্প, হইতে পারে
কি এখানে ধরো একটা ঘনবস্তু এবং উপরে এরকম একটা উঠে গেছে এরকম, তো এখানে একটা ত্রিভুজ টাইপের আর এখানে একটা আয়ত, এই দুইটা যোগ করলেই হয়ে যাবে। এইরকম করে এখন আমরা উদাহরণ 9 দেখব। উদাহরণ 9 ক্যাপসুল বলা হয়েছে। ক্যাপসুলের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, এয়ার সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। সিলিন্ডারের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার মানে বৃত্তেরও 3 সেন্টিমিটার। সমগ্র ক্ষেত্রফল আর আয়তন চেয়েছে। ওকে, যেহেতু ক্যাপসুলটার এই হলো ক্যাপসুলের টোটাল দৈর্ঘ্য আমাদেরকে বলে দেওয়া আছে 15 এবং প্রতিটা ব্যাসার্ধ 3 করে, তার মানে এটাও 3, এতটুকু 3, তার মানে এই মাঝখানের অংশটি থাকে 9 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার হিসাব। এই অংশটির ক্ষেত্রফল হবে, যদি আয়তন নিয়ে আগে চিন্তা করি, ভি অফ দেখি স্ফিয়ার না, সিলিন্ডার এটা হবে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার মানে আমরা আর কত দিয়ে আছে, 3 স্কোয়ার দিয়ে আছে এবং এইচ বার করছি আমরা 9। আর উপরের পুরোটা এরকম দুইটা আমরা পাবো, তো দুইবার করে চাইলে তুমি নিতে পারো বা একবারও করতে পারো। ভি অফ এটা হলো স্ফিয়ার, এস দিলাম, এরকম আছে দুইটা, 2 গুণ অর্ধেক স্কোয়ার ওই জন্য হাফ, একটা স্কোয়ার হলো 4/3 পাই আর কিউব। এটা দিয়ে প্রথমে হাফ দিয়ে গুণ দিচ্ছি, কারণ হলো এই অর্ধেকটার মান বের করেছে, এরকম দুইটা ওই জন্য আবার 2 দিয়ে গুণ দিচ্ছি, অর্থাৎ এটা আর এটা কাটা আমাদের একটা ফুল স্কোয়ারই আসতেছে। সো 4/3 পাই 3 কিউব। সো ভি টোটাল আসবে আমাদের পাই 81 পাই, 81 পাই করতে পারলাম, এই যে 3 স্কোয়ার মানে 9 9 81, 81 পাই প্লাস এই 3 কাটা গেলে এখানে 3 স্কোয়ার হবে, 3 স্কোয়ার মানে 9, 4 9 36, 36 পাই। এটার আয়তন আসে 367.57 সিসি প্রাই। আমরা 2 নম্বরটা উত্তর দিয়ে দিয়েছি, এখন আমাদেরকে কয়ের উত্তর দিতে হবে। সো কয়ের একইভাবে যদি উপরের আয়তনটা নাও, তো এটা পাবো 2 গুণ হাফ অফ পাই 4 পাই আর স্কোয়ার, এটা একটার এরকম অর্ধেকটা হলো 2টা, প্লাস আমরা এই অংশটা নিব, এটা পেয়েছিলাম 2 পাই আর এল। 2 পাই আর এল হলো এই যে এই অংশটি আছে এটার বাইরের এই শেলটার ক্ষেত্রফল। সো এটা আর এটা তো কাটা, এসে 4 পাই 3 স্কোয়ার যোগ 2 পাই 3 ইন্টু 9। সো এটা উত্তর আসে 282.74 সেন্টিমিটার স্কোয়ার প্রায়। এরপর উদাহরণ 10টা হলো গুরুত্বপূর্ণ, তোমরা এটা নিজেরা চেষ্টা করবা, যেহেতু উদাহরণের সৃজনশীল এখান থেকে বা এই টাইপের আসার চান্স আসে। এখন আমি বাড়ির কাজ দিলাম, বাড়ির কাজ 1 থেকে 32 থাকলেও এই অংশগুলা অবশ্যই 2 বার করে নিজেরা চেষ্টা করবা এবং SW জমা দিবা। প্লিজ ভাইয়া, যদি এমন হয় যে সব করা জিনিস খালি এই
না করে যাওয়ার জন্য পারতেছো না, ওই সময় যেই কষ্টটা হবে সেটা আহ, অসহনীয়। আমি জীবনে একবার এরকম গেছিলাম যে আমি সব পারি, সব আমার কমন, কিন্তু করে জানি দেখে মিলাতে পারতেছি না। তো যদি না পারো এটা একটা জিনিস, কিন্তু যখন তোমার চেষ্টার জন্য কোনো কিছু পারবা না, করতে পারবা না, পারা জিনিস, সহজ জিনিস, তখন ওই কষ্টটা কিন্তু সহজে সহ্য করা যায় না। তো তুমি সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্লাস, এই অধ্যায়টি অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। নিজেরা অবশ্যই চেষ্টা করবা, সূত্রগুলা বারবার লিখবা, বারবার লিখবা, বারবার লিখবা। প্রয়োজনে একটা খাতায় নোট করে, একটা পেজে, খাতায় না, একটা পেজে নোট করে তোমার টেবিলের সামনে লাগায় রাখবা। যতবার মনে হবে পারবা, তারপরেও দেখবা যে পরীক্ষা হলে আটকে যাবা। তো চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই তোমরা পারবা। যত কঠিনই হোক না কেন, যদি তোমরা না পারো এরকম জিনিস তোমাদের বইয়ে থাকবে না, তোমরা পারো এরকম জিনিসও তোমাদের বইয়ে থাকবে। চেষ্টা করো, অবশ্যই পারবে। আর ভাইয়া, SW ভাইয়া আর আপুরা, ভাইয়া বলতে ভাইয়া আপু আমি দুইটাই বসে গেছি, মাইন্ড করিও না আপুরা, যে SW গুলো জমা দিও প্লিজ। তো এতক্ষণ সাথে থাকে আমার বক বক গুলো শোনার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাস তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।